সকলকে স্বাগত জানাই। আশা করি সকলের কুশল মঙ্গল আছে। তোমরা সবাই, আমরা বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? সেই বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারে মোটামুটি অনেকটা অঙ্ক এগিয়ে গিয়েছিল, হয়তো আজকে প্রায় শেষ হয়ে আসার কথা। দেখা যাক কি হচ্ছে। আমাদের 20 পর্যন্ত হয়ে গেছিল, আমরা চলে আসছি 21 নম্বর অঙ্কে। দেখো, এটা কষে দেখি। 18 কষে দেখি 18 এর 21 নম্বর অঙ্কটা আমি আজকে করছি। দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তা আমরা কিভাবে আগাবো দেখো। ধরি পরিবৃত্ত মানে বাইরের বৃত্ত। তাহলে একটা সমবাহু ত্রিভুজের এই যে ছবিটা এরকম, এটা সমবাহু ত্রিভুজ, এই বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে, দিয়ে আমাদের এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমবাহু ত্রিভুজ, এটা সবাই বুঝতে পারলে ব্যাপারটা? তা আমরা কিভাবে করছি দেখো। ধরি সমবাহু ত্রিভুজটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। এটা ধরে দিলাম। হ্যাঁ, ত্রিভুজটার বাহু তো আমরা জানি না, ওটাই বের করতে হবে। যেহেতু আমরা কি করে নিলাম, ত্রিভুজটার বাহুটাকে x ধরে নিলাম। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কি করে পাবো আমরা? x ইন্টু 2/3। কেন হয়? সমবাহু ত্রিভুজে বলে রাখি, দেখো এই দেখো, আমি সমবাহু ত্রিভুজে এইটাকে কেন্দ্র যদি ধরি, আর এটা যদি তাহলে উচ্চতা হচ্ছে, সেটা 2 ভাগ থাকে উপরে আর 1 ভাগ থাকে নিচে। 2 ভাগ হয় পরিবৃত্তের ব্যাসার্ধ, আর 1 ভাগ হয় ভিতরে যেটা বৃত্ত হবে সেটাকে বলা হয় অন্তর্বৃত্ত, তার ব্যাসার্ধ। আচ্ছা, আমাদের এখানে আগে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে না, আগে লিখতে হবে সমবাহু ত্রিভুজটির উচ্চতা বের করে নিতে হবে। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা কি করে পাবো? √3/2 ইন্টু এক্স সেন্টিমিটার। √3/2 ইন্টু এক্স মানে আমরা তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সেই হিসেবে বাহুকে তো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে √3/2 ইন্টু এক্স সেন্টিমিটার। আমরা কি পেয়ে গেলাম? ওই সমবাহু ত্রিভুজটির উচ্চতা পেয়ে গেলাম তো। এবার আমরা কি করব? অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কি হবে? এই যে উচ্চতা √3x/2 তার 2/3 গুণ, এত সেন্টিমিটার। 2 কেটে গেল, √3x/3 সেন্টিমিটার। এটা হয়ে গেল পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে পাশে আমরা যুক্তি লিখলে ভালো হয় খুব, যেহেতু সমবাহু শুধু সমবাহু না, যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমা বা উচ্চতাকে, মধ্যমাকেই বলি এখানে, মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে কালি করে নিয়ে
তাহলে এটা কেন হলো, এটা 2/3 অংশ কেন হলো? কারণ যে কোনো ত্রিভুজেরই মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই তার উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাই উচ্চতা, এখানে লিখে দিলে ভালো হয়। এবং সমবাহু ত্রিভুজের মধ্যমা উচ্চতা। আচ্ছা, আমরা কি পেয়ে গেলাম? ত্রিভুজ পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানি আমরা পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার সূত্র জানি তো। তা পায়ের মান 22/7 ইনটু আর এর মান কত পেয়ে গেলাম? √3x/3 স্কয়ার সমান কত হয়ে গেল? 22/7 ইনটু 3x²/9, 3 দিয়ে কেটে গেলে 3 হয়ে গেল, তার মানে 22x²/21 বর্গ সেমি। এটাও বর্গ সেমি লেখা উচিত, বর্গ সেমি। কেন এর ক্ষেত্রফল বের করলাম? কারণটা দেখো, দেখো বই আমাদের কারণ কত বলেছে, ক্ষেত্রফল কত বলেছে? 462 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে 22x²/21 সমান 462। বুঝতে পারলে সবাই? এটাও পরিবৃত্তের ক্ষেত্রফল বেড়ালো আমাদের, আর পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা শর্ত করার উদ্দেশ্যেই পরিবৃত্তের ক্ষেত্রফলটাকে বের করে দিলাম। এবার শর্ত করে দেবো। শর্ত করে দিলে x² এর মান কত বেড়ালো? 462 ইন্টু 21 এর 22, 22 দিয়ে কেটে গেলে 22 দুগুণ 21 হয়ে গেল। তাহলে x সমান √21 গুণ 21, তার মানে একটা 21 হয়ে গেল। তার মানে সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 21 মিমি। অতএব সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য সমান কত হয়ে গেল? 21 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। হ্যাঁ, অঙ্কটা ভালো অঙ্ক। আমি আরেকবার বলে দিচ্ছি। কি বলেছিল? একটা সমবাহু ত্রিভুজ ছিল, তার ক্ষেত্রফল বলা আছে পরিবৃত্তের ক্ষেত্রফল, তাই তো? কিসের ক্ষেত্রফল দেওয়া আছে? পরিবৃত্তের ক্ষেত্রফল। সেখান থেকে সেই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তা আমরা সেই সমবাহু ত্রিভুজের বাহু, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটাকে x ধরে দিলাম। দিয়ে সমবাহু ত্রিভুজের উচ্চতার আমরা সূত্র জানি, √3/2 ইনটু বাহু, ওই সূত্র দিয়ে আমরা তার উচ্চতাটাকে বের করে নিলাম। এবার একটা জিনিস মনে রাখবো আমরা, যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই তার উচ্চতা। এই দুটো কারণে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? ওই ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যাবে? তার উচ্চতা মানে মধ্যমা, তাই তো? উচ্চতা মানে মধ্যমা ইনটু তার দুভাগ থাকবে উপরে, দেখুন উপরে 2 ভাগ আর নিচে 1 ভাগ, তার 2/3। আনুপাতিক ভাগটা কত আসবে? 2/3। কাটাকাটি করলাম, কেটে আমাদের 2 কাটলো, √3x/3 হলো। এটা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার পরিবৃত্তের ক্ষেত্রফল তাহলে কি করে পাবো? পাই আর স্কয়ার সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করলাম। ক্ষেত্রফলের সঙ্গে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সমান করলাম, করে আমরা x এর মান কত পেয়ে গেলাম? 21 পেলাম। x মানেই সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য বেরিয়ে গেল। যেমন অঙ্কটা হয়ে যাচ্ছে এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। চলে আসছি আমরা এবার 22 নম্বর অঙ্কে। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। কি রকম ত্রিভুজ বলা নাই, সেটা বিষমবাহু হতে পারে, সমবাহু হতে, যা খুশি, আমাদের এখানে বিষমবাহু ধরেই করতে হবে। আর ত্রিভুজটার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা হিসাব করে দেখি, তাই বলেছে। হ্যাঁ, তা আমরা
অঙ্কটাকে একটু ঘুরিয়ে করবো, কিভাবে করবো দেখো, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তো জানি না, ওইটাকে আমরা কি ধরে নিই, এক্স ধরি। তাহলে এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ x সেন্টিমিটার দিয়ে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করি। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আসার সূত্র দিয়ে, তার মানে 22 এর 7 x² বর্গ সেমি। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আবার কত বলা আছে আমাদের, 38.5। তাহলে শর্তানুসারে 22x²/7 সমান 38.5, তাই করা যাবে তো? এটাও অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আর এটা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলা আছে, দুটোকে আমরা তাহলে শর্তে সমান করে দিলাম, দিয়ে x² এর মান আমরা দেবো, x² সমান 38.5 ইন্টু উল্টে যাবে, 7 এর নিচে কি হয়ে যাবে, 22 হয়ে যাবে। আচ্ছা, দশমিক উঠে নিচে একটা 10 করে নিলাম, 11 দিয়ে কেটে দিই, 11 দুগুণ 22, 11 3 11 33, 5 11 55, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 7। তাহলে x এর মান কত বেরিয়ে গেল, √7 এর 2 গুণ 7 এর 2, তার মানে কত হয়ে গেল, 7 এর 2। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 এর 2 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এবার আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল একটা সূত্র আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই একটা সূত্র কাজে লাগতে পারে, হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। সূত্রটা আমরা একটু মনে রাখবো, কেন হয় যদি কারো জানতে ইচ্ছা করে আমি সেটা পরে বুঝিয়ে দেবো, ব্যাখ্যা করে দেবো। এটা একটা সূত্র, মনে থাকবে তো সবার। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। মনে থাকবে, হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। ওই সূত্র দিয়ে আমি বের করে দিচ্ছি। তাহলে হাফ ইনটু পরিসীমা দেখো 32 বলা আছে, আর অন্তর ব্যাসার্ধ কত বেড়া হলো, 7 এর 2, তাই তো? তাহলে এত বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল বেরিয়ে গেল হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। খেয়াল রাখবে যেন এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ দিয়ে 2 কাটলে 16, 2 দিয়ে কেটে গেলে 8, এটা হবে কত, 8 দিয়ে 7 8 কত হয়ে গেল আমাদের, 56 বর্গ সেমি। 56 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বেরিয়ে গেল 56 বর্গ সেমি। অঙ্কটা আমরা কিভাবে করলাম দেখো, একটা যে কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজে কিরকম ত্রিভুজ বলা নাই আমাদের, ধরে নিচ্ছে এটা বিষমবাহু ত্রিভুজ, তার পরিসীমা দেওয়া আছে আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তো জানি না, ওটাকে কি ধরে নিলাম, x ধরে নিলাম। x ধরে নিয়ে তার ক্ষেত্রফল বের করে নিলাম অন্তর্বৃত্তে, আর সেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আবার 38.5 বলা আছে, শর্ত করে সমান করে x এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 7 এর 2, মানে অন্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 এর 2। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে সূত্র কি, হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। খেয়াল রাখবে এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। এই অন্তর ব্যাসার্ধ যখন জানা থাকবে তখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলের সূত্রটা বের করতে প্রয়োগ করতে পারবো। কি সূত্রটা, হাফ ইনটু পরিসীমা ইনটু অন্তর ব্যাসার্ধ। যে হাফ ইনটু পরিসীমার মান 32 বলে দিয়েছে, আর অন্তর ব্যাসার্ধ 7 এর 2, কাটাকাটি করে কত হয়ে গেল, 56 হয়ে গেল। হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, তারপর চলে আসছি আমাদের এবার 23 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, দেখি কি বলেছে। 23
20 সেমি, 15 সেমি, 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করি, দুটোই বের করতে হবে আমাদের, তাই তো? 20 সেমি, 15 সেমি আর 25 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে। আচ্ছা, আমরা কিভাবে করছি দেখো, এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা একটা 23 নম্বর অঙ্কটা দেখো, খেয়াল করে দেখো, তিনটে যে বাহু মাপ দেওয়া আছে, এই মাপ থেকে কিন্তু আমরা একটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। তা সেটা আমরা কিভাবে প্রমাণ করবো দেখো, যেহেতু 15 স্কোয়ার 20 আগে আছে, 20টাই লিখি, 20 ছোটটা 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান কত হয়? 20 20 400 প্লাস 15 15 225 সমান 625 হয়, তাই তো? 625 মানে কত? 25 স্কোয়ার। দেখো, ওই ত্রিভুজটির দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান। এটা কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে ঘটে? এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ঘটে, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? অতএব প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। হলো? যেই সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তার পরিব্যাসার্ধ কি হবে? সর্বদা অতিভুজের অর্ধেক হয়ে যাবে। অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধ, ত্রিভুজটির পরিব্যাসার্ধ কি হবে? 25/2 সেন্টিমিটার। এটা খেয়াল রাখবো, মনে রাখবো, যেহেতু সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক। এটা অবশ্যই মনে রাখবো, শর্ট কোশ্চেনে পাশে লাগবে তো, অতিভুজের অর্ধেক। তাহলে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয়ে যায়? অতিভুজের অর্ধেক হয়ে যায়। সেই সূত্র দিয়ে আমরা ত্রিভুজটির পরিব্যাসার্ধ বের করে নিলাম, কত হয়ে গেল? 25/2 সেন্টিমিটার। হ্যাঁ, অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল, অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল কি করে পাবো? হাফ ইন্টু পরিসীমা, ও পাই আজকের সূত্র ফেলে দেবো, ব্যাসার্ধ তো পেয়ে গেছি, পাই আজকের সূত্র ফেললাম 22/7 ইন্টু 25/2 ইন্টু 25/2 বর্গ সেমি। কাটছে 2 দিয়ে কাটছে শুধু 11, 625 আর কাটছে না, 625 কে 11 দিয়ে গুণ, 625 625 5 7 8 6 6 8 7 5 22 বর্গ সেমি। এটাকে আমরা পূর্ণ মানে মিশ্র ভগ্নাংশ পরিণত করে দিই। কত হচ্ছে দেখো, মিশ্র ভগ্নাংশ করলে দেখি উত্তরটা আবার দেখে দিই ঠিক হয়েছে কিনা। এটা হচ্ছে 18 22, হ্যাঁ ঠিকই আছে। 78 পূর্ণ কত? 491 পূর্ণ 1/14। ও হ্যাঁ, 14 থেকে যাচ্ছে নিচে, নিচে 14 থাকছে। তাহলে 491 পূর্ণটা হবে, এটা পরে দেখবে তোমরা, আমি করলাম না, সময় নষ্ট করছি না। 1/14 বর্গ সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একটা অংশ শেষ হয়ে গেল, কমপ্লিট। হ্যাঁ, বাকি দ্বিতীয় অংশটা এখনো বাকি আছে অঙ্কটা। তাহলে আমরা কি করলাম দেখো, অঙ্কটাকে কিভাবে আগালাম। ত্রিভুজটির 3টে বাহু দেওয়া আছে, তা ত্রিভুজ 3টে বাহুকে লক্ষ্য করে আমরা আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে আমরা কি বুঝতে পারলাম যে ত্রিভুজটা নিশ্চয় এটা সমকোণী ত্রিভুজ হবে। তা সেটাও প্রমাণ করে দেখিয়ে দিলাম কি করে। ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি তৃতীয় বাহু মানে বড় বাহুটির বর্গের সঙ্গে সমান। তাহলে অতএব এটা একটা প্রদত্ত ত্রিভুজটা একটা কি ত্রিভুজ হয়ে গেল? এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে তার পরিব্যাসার্ধ সর্বদা অতিভুজের অর্ধেক হবে। হ্যাঁ,
যুক্তিটা পাশে লিখে দিয়েছি, যেহেতু সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক। দিয়ে এবার পরিবৃত্তের ক্ষেত্রফলটা পায়াস্কার সূত্র দিয়ে আমরা বের করে দিলাম। তাহলে এই অংশটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, আমি বুঝিয়ে দিলাম এটাকে। চলে আসছে দ্বিতীয় পার্টে আমাদের, যে এবার অন্তর্বৃত্তটা আগে ছিল, আমি ঠিক আছে পরে করে দিচ্ছি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ না অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের এবার। হ্যাঁ, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি অন্তর্ব্যাসার্ধ 1 সেন্টিমিটার ধরি। তাহলে আমি বের করি দাঁড়া, ত্রিভুজটির ক্ষেত্রফল এটা আমাদের লাগবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সূত্র, তাই আছে তো? সেই সূত্র ফেলে হাফ ইন্টু ভূমি কত আছে আমাদের, দেখো ছোট বাহুর একটা ভূমি হবে একটা উচ্চতা হবে, এত বর্গ সেমি, 2 দিয়ে কেটে গেলে এটা 10 হয়, তাহলে 150 বর্গ সেমি, 150 বর্গ সেমি। আর ধরে নিচ্ছি, ধরি অন্তর্ব্যাসার্ধ সমান 1 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ। সূত্রটা আমরা শিখলাম একটু আগের অঙ্কে শিখেছি। হ্যাঁ, অন্তর্ব্যাসার্ধ দিয়ে সেখানে হাফ ইন্টু পরিসীমা মানে 3 বাহুর যোগফল, একটা 20, একটা 15, একটা 25, ইন্টু অন্তর্ব্যাসার্ধ তো আমরা x ধরে নিয়েছি, x ধরে নিয়েছি, অন্তর্ব্যাসার্ধ x বসিয়ে দিলাম। এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, হাফ ইন্টু 20 60 হয়ে যাচ্ছে। দেখো মোট 60 ইন্টু x কেটে গেলে 30x বর্গ সেমি। এখন বর্গ সেমি লিখে দিই, বর্গ সেমি। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 30x। আবার এদিকে অন্তর্বৃত্তের না গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল আবার 150 বের করা আছে। তাহলে শর্তানুসারে এই 30x সমান 150, একই দুটো, এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সে একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমান হবে দুটো। তাহলে x এর মান 150/30 কেটে গেলে কত হয়ে গেল, 5 হয়ে গেল। অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি পাবো, পায়াস্কার মানে 22/7 ইন্টু 5² বর্গ সেমি। আচ্ছা, কত হচ্ছে 25, 22 আর 25 গুণ করে, 25 আর 22 গুণ করে দেখো কত হচ্ছে, 25 50, 550/7 বর্গ সেমি। এবার 7 7 49, 6 60, 7 8 56, 4/7 বর্গ সেমি, 78.4/7 বর্গ সেমি। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 78.4/7 বর্গ সেমি। কিভাবে অঙ্কটাকে তাহলে আমরা করলাম দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে, শুধু 3টে বাহুর মাপ দেওয়া আছে, তাই তো? একটা 20 সেমি, একটা 15 সেমি আর একটা 25 সেমি। দিয়ে আমাদের কি চেয়েছে অঙ্কটায়, দুটো উত্তর চেয়েছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফল। আমি ভুল করে আগে পরিবৃত্তটা বের করে নিয়েছি, সেটা কোনো ব্যাপার না, তোমরা অন্তর্বৃত্তটা আগে থেকে করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বই যেহেতু চেয়েছে। তা আমরা কি প্রথমে এইটা প্রমাণ করে নেব যে যেহেতু 20² + 15² সমান কত হয় 400। এইটা করে নিয়ে আমরা কি পেয়ে গেলাম, এই যে ছোট বাহু দুটো বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সঙ্গে সমান, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয়, অতিভুজের অর্ধেক হয়। দিয়ে পরিবৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা বের করে দিলাম, উত্তর কমপ্লিট হয়ে গেল একটা অংশ। হ্যাঁ, দ্বিতীয় পার্টে চেয়েছে কি, মানে প্রথমেই চেয়েছিল যদিও এটা, যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত। তা আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল আগে বের করে নিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সূত্র দিয়ে, হাফ ইন্টু 20 ইন্টু 15 দিয়ে কেটে কত হলো, 150 বর্গ সেন্টিমিটার হলো। ধরে নিচ্ছি এবার অন্তর্ব্যাসার্ধ 1 সেন্টিমিটার।
যে ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে, আমরা শিখলাম একটু আগেই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য সূত্রটা। হ্যাঁ, যে কোনো ত্রিভুজ যেমন মাপের হোক না কেন, সেটা বিষমবাহু হোক, সমবাহু হোক বা সমকোণী হোক, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ, ওই সূত্র দিয়ে আমরা কত পেয়ে গেলাম? 30x। তাহলে শর্তানুসারে এই 30x সমান কত হবে? তাহলে 150 হবে, কারণ এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সে একই ত্রিভুজের ক্ষেত্রফল। পরে x এর মান কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তার মানে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে? ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? পাই আর স্কয়ার সূত্র ফেলে দিয়ে আমরা কত পেয়ে গেলাম? 78.47 বর্গ সেন্টিমিটার। আমরা চলে আসছি এবার 24 অঙ্কে। আচ্ছা, চলে আসছে 24 অঙ্কে। কি বলেছে দেখি পড়ি। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। জয়া একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। অনেকগুলো ছবি আছে ভিতরে, এটা বর্গক্ষেত্র, তার অন্তর্বৃত্ত, তাই তো? ভিতরে বৃত্ত হবে এরকম। আচ্ছা, একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছে, সেই অন্তর্বৃত্তটা একটা আবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তাই বলেছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এই যেরকম কি, তাহলে যা বলেছে সব মিলে গেল তো? সে মতো করে রাখলাম। জয়া একটা প্রথমে বর্গক্ষেত্র এঁকে তার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছিল, দিয়ে তার ভিতরে আবার একটা কি সমবাহু ত্রিভুজ এঁকেছে। তাহলে সেই সমবাহু ত্রিভুজের ওটা পরিবৃত্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, কি দেওয়া আছে দিয়ে? সমবাহু ত্রিভুজটির পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সেই সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। আচ্ছা, আমরা কিভাবে এগোবো দেখো। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4√3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা বের করে নিতে পারবো। পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটি সমবাহু। তাহলে অঙ্কটা আমরা কিভাবে এগোচ্ছি দেখো, অনেক রকমভাবে করা যায় অঙ্কটাকে, আমি সরাসরি করছি। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার বলা আছে তো এটা। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত হবে? উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু, 4√3 সেন্টিমিটার। তাই তো শিখেছি আমরা সূত্র। 2 দিয়ে কেটে গেলে এটা 2 হলো, √3 গুণ করলে 3, 3 দুগুণ 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 6, এই উচ্চতা পেয়ে গেলাম 6। অতএব এবার কি বের করতে হবে আমাদেরকে? তার পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ
সমান কত হবে? এই উচ্চতার কত হয়? উচ্চতা দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার উপরে পরিব্যাসার্ধ দুভাগ থাকে, অন্তর্ব্যাসার্ধ থাকে এক ভাগ। তাহলে পরিব্যাসার্ধ হবে এটা 2/3 অংশ, উচ্চতার 2/3 অংশ ইন্টু এত সেন্টিমিটার, 3 দিয়ে কেটে গেলে 2, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। অতএব পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস সেটা কত হয়ে গেল? 4 গুণিত 2 সেন্টিমিটার সমান 4 দুগুণ 8 সেন্টিমিটার পেয়ে গেলাম পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্তের ব্যাস মানে এই যে এখান থেকে শুরু করে আমি যদি পুরোটা বাড়িয়ে দিই বা এই দিকে এইভাবে নিয়ে থাকি, এই ব্যাসটা পেয়ে গেলাম কত? 8। তার মানে বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, অতএব বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 8 ইন্টু কর্ণ হচ্ছে কত? √2, √2 দিয়ে গুণ করতে হয়, তাহলে কর্ণ পেয়ে যায়। তাহলে 8√2 সেন্টিমিটার, 8√2 সেন্টিমিটার। তাহলে কর্ণ পেয়ে গেলাম, মতে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 8√2 সেন্টিমিটার। দেখি কত উত্তর আছে আমাদের এখানে। 18, 22, 23, 24, 8√2 সেন্টিমিটার। হ্যাঁ, আমি দেখো খুব সহজভাবে কিভাবে করা হলো, কোনো কিছু না ধরেই কিভাবে সরাসরি বেরিয়ে চলে আসলো। কি দেওয়া ছিল? সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে উচ্চতা বের করার সূত্র কি? √3/2 ইন্টু বাহু সূত্র দিয়ে আমরা উচ্চতা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। পেয়ে গেলাম তো। এবার এই উচ্চতার দুভাগ হয় পরিব্যাসার্ধ আর এক ভাগ হয় অন্তর্ব্যাসার্ধ। এখানে আমরা পরিব্যাসার্ধ বের করব। তাহলে 6 ইন্টু 2/3 গুণ করলাম, করে কত পেয়ে গেলাম? 4 সেন্টিমিটার। এটা হয়ে গেল পরিব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাস কত হবে? তার দ্বিগুণ হবে নিশ্চয়ই, 4 দুগুণ 8 সেন্টিমিটার। যে পরিবৃত্তের ব্যাস পেয়ে গেলাম 8 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের বাহু একই। দেখো খেয়াল করে দেখো, ছবি দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ব্যাসটাই তো কি? বর্গক্ষেত্রের বাহু, তাই তো? পরিবৃত্তের ব্যাসটা, এই যে ব্যাস, এটা তো ব্যাস, সেটাই বর্গক্ষেত্রের বাহু। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার যে বাহু পেয়ে গেলাম, কর্ণ তো বাহু গণিত √2 দিয়ে গুণ করলে পেয়ে যায় বাহুকে। তাহলে বাহু মানে 8 ইন্টু √2 গুণ করলে কত হয়ে গেল? 8√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 8√2 সেন্টিমিটার। আচ্ছা, চলে আসছি আমরা এবার 25-এরটা কি বলেছে দেখি। সুমিত একটি তারকে, খেয়াল করে দেখবে এখান থেকে 20 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু ভালো অঙ্ক। হ্যাঁ, প্রত্যেকটা একটু অন্যরকম অঙ্ক। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। তা এটা আমরা যে দুটো টুকরো কেটেছে সেই টুকরোগুলো দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে নিই। তাহলে ধরি প্রতিটি টুকরোর দৈর্ঘ্য, মানে যে সমান সমান দুটো অংশ কেটেছে তার এক একটা দৈর্ঘ্য, হ্যাঁ, 1 সেন্টিমিটার। আচ্ছা, এই 1 সেন্টিমিটার দিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছে, আর এই 1 সেন্টিমিটার দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে, তাই তো ব্যাপারটা? একটা বৃত্ত করেছে, একটা বর্গক্ষেত্র করেছে। তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? x/4 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়ে যাবে?
ক্ষেত্রফল তো বাহুস্কার সূত্র x/4a² বর্গ সেমি সমান x²/4 বর্গ সেমি। আচ্ছা, আর একটা কি কাণ্ড করেছে, আর একটা x দিয়ে একটা কি করেছে, একটা বৃত্ত তৈরি করেছে, তার মানে একটা পরিধি হয়েছে। এই যে এইভাবে একটা বৃত্ত তৈরি করা, বৃত্ত তৈরি করা মানে পরিধি তৈরি করা, তাই তো? তার পরিধি জানিয়ে x, তাহলে অতএব বৃত্তটির পরিধি সমান x সেন্টিমিটার, পরিধি সমান x সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ কি করে পাওয়া যায়, পরিধি বাই 2π, পরিধি বাই 2π সূত্রে আমরা ফেলে দিলাম। পরিধি কত, x/2π সেন্টিমিটার। অতএব আমরা কি পেয়ে গেলাম, অতএব তাহলে বৃত্তটির ক্ষেত্রফল বের করব, বৃত্তটির ক্ষেত্রফল পাই আস্কার সূত্র, পাই রেখে দিলাম ইনটু আর এর মান কত, x/2π, তার স্কয়ার হবে সমান পাই ইনটু x²/4π²। পাই দিয়ে কেটে গেলে পাই হয়ে গেল, তার মানে x² বাই নিচে 4 গণিত 22 7 উল্টে চলে আসবে কোথায়, উপরে। তার মানে কত হয়ে যাবে এটা, 7x² এত বর্গ সেমি। তাহলে বৃত্তর ক্ষেত্রফল পেয়ে গেলাম, বর্গক্ষেত্রটা পেয়ে গেলাম। আমাদের কি তাহলে ব্যাপারটা বুঝে নেওয়ার পর, একটা তার দিয়ে যে দুটো টুকরো সমান টুকরো করলো করে একটা টুকরো দিয়ে বর্গক্ষেত্র করলো, তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর একটা টুকরো দিয়ে একটা বৃত্ত তৈরি করলো, তারও ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি বলেছে এখানে শর্ত, যে বর্গাকার বৃত্তাকার ক্ষেত্রফলটা বর্গাকার থেকে 33 বর্গ সেমি বেশি, তাই তো? 33 বর্গ সেন্টিমিটার বেশি। তাহলে শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে বৃত্তের ক্ষেত্রফল মানে 7x² মাইনাস x² সমান কত, 33 দিয়ে এবার লসাগু করে দিচ্ছি আমরা কত, 11, 176 লসাগু হচ্ছে, ভাগ করলে 2, তাহলে 14x² ভাগ করলে 11x² সমান কত হলো, 33। 3x² সমান 33 গুণ 176 বা x² সমান 33 গুণ 176 বাই 3, 3 দিয়ে কেটে গেলে কত হয়ে যাচ্ছে, এটা 11 হয়ে গেল। হ্যাঁ, তাহলে অতএব x সমান, এখান থেকে আমি এখানে যাচ্ছি, √11 176কে 11 গুণ 16তে ভাঙলাম, একটা জোড়া 11 পেলাম, আর 16 বর্গমূল 4, তাহলে 44 পেয়ে গেলাম, তাই তো? কি উত্তর চেয়েছে, তারটির প্রকৃত দৈর্ঘ্য, x এর মান 44 পাওয়া মানে দুটো টুকরো করেছিল 44 আর 44, তাহলে 88 হয়ে যাবে। অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য, তারটির প্রকৃত দৈর্ঘ্য মানে আগে যে দৈর্ঘ্য ছিল সেটা, প্রকৃত দৈর্ঘ্য যেটাকে সমান টুকরো করে কাটার আগে যে দৈর্ঘ্য, 2 গণিত 44 সেন্টিমিটার। আচ্ছা আমি এখানে লিখছি 2 গণিত 44 সেমি সমান কত হয়ে গেল, 88 সেমি। তাহলে বুঝতে পারলাম অঙ্কটাকে কিভাবে করলাম। আমরা প্রতিটা টুকরো দৈর্ঘ্য x ধরে নিয়ে একটা টুকরো দিয়ে বর্গক্ষেত্র করলে বলে তার একটা পরিসীমা হবে, তাহলে বাহু কি করে পাবো, পরিসীমাকে 4 ভাগ করে দিয়ে ক্ষেত্রফল বের করে রেখে দিলাম। আর আরেকটা টুকরো দিয়ে একটা বৃত্তের পরিধি তৈরি করেছে, তো সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়ে তারও ক্ষেত্রফল বের করে দিলাম। দিয়ে কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা কত বেশি, 33 বর্গ সেমি বেশি। তাহলে সেটা শর্ত করে দিলাম, করে x এর মানটা কত পেয়ে গেলাম, 44। যে x এর মান 44 পেয়ে গেলাম, তাহলে তার অর্ধেকটার দৈর্ঘ্য 44 পেলাম, তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য বা পুরো দৈর্ঘ্য কত হবে, 2 গুণিত 44 কত হয়ে গেল, সেটা 88।
আচ্ছা, তারপরে চলে আসছি আমরা এমসিকিউ। হ্যাঁ, কি বলেছে 26এরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক আর ব্যাস হচ্ছে z একক হলে x বাই y z এর মানটা কত? অঙ্কটাকে আমরা কিভাবে করছি দেখো। 26-এর 1, ধরি ব্যাসার্ধ x একক, এই r একক, ব্যাসার্ধ সমান r একক, তাই তো? যে ব্যাসার্ধ যে r একক হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল সেটা x বলে দিচ্ছে। x সূত্র কি? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল সূত্র, তাই তো? পাই আর স্কয়ার বর্গ একক। আচ্ছা, আর কি দিয়েছে? পরিধি সেটাকে বলেছে y, সেটা কত হবে? 2 পাই আর একক, শুধু একক হবে এটা। আর কি বলেছে? ব্যাস মানে কত? z, সেটা হলো কি? ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2 আর একক। এই তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম, x y z এর মানটা আমরা পেয়ে গেলাম। কি চেয়েছে এবার? x বাই y z এর মান কত? তাহলে অতএব x বাই y z সমান x এর মান কত? পাই আর স্কয়ার বাই নিচে 2 পাই আর ইনটু r, পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে কত হয়ে গেল? হাফ হয়ে গেল। তাহলে x বাই y z এর মানটা কত? সাংখ্য মান যেটা, সেটা হয়ে গেল কত? 1/2। এখানে কিন্তু একক ছাড়া মান বের হবে। হ্যাঁ, সাংখ্য মান বেরাবে শুধু, কারণ এই এককগুলো সমপ্রকৃতির না, এটা বর্গ একক, এগুলো একক শুধু। তা সেই হিসাবে এটাকে আমাদের কোনো এই মানটা আসলে বলা উচিত ছিল এত, এর সাংখ্য মানটা কত? হ্যাঁ, একক ছাড়া মান যেটা, সেটা হবে কত? হাফ হবে। আচ্ছা, চলে আসছি 2-এরটা, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? একটি বৃত্তের ছবি আঁকতে হবে। এটা 26-এর 2-এর অঙ্কটা। একটা বৃত্ত, তার এই পরিলিখিত বর্গক্ষেত্র, এইটা অন্তর্লিখিত আর এটা হলো পরিলিখিত। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাই তো? তা আমরা কি ধরে নেব? বৃত্তটির ব্যাসার্ধকে আর ধরে নেব। 2-এর অঙ্কটাই ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর একক। আচ্ছা, যে বৃত্তটি ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, তাহলে এবার লক্ষ্য করো, ছবিটা লক্ষ্য করো, দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কত হবে? 2r, তাই তো? ব্যাসটা কত হয়ে যাবে? তাহলে অতএব বৃত্তটির ব্যাস 2r একক। সেটা কি হবে বলতো? অন্তর্বৃত্তের এই তার ভিতরে যে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র, তার কর্ণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, কর্ণ বাই √2, এই সূত্র দিয়ে বের করে নেব। আচ্ছা, আমরা কর্ণ দিয়ে করতে পারি। আচ্ছা, কর্ণ দিয়ে করি। বাহুর দৈর্ঘ্যটা কত হয়ে গেল? এই কর্ণের দৈর্ঘ্যটা করি না, ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 2r একক, মানে এই ব্যাসটাই হয়ে যাবে কর্ণ, তাই হয়ে যাবে তো 2r একক। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সূত্র বাহু স্কয়ার, মানে এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণ স্কয়ার, তাহলে হাফ ইনটু কর্ণ কত বলা আছে? 2r স্কয়ার বর্গ একক, হাফ ইনটু 4r স্কয়ার বর্গ একক। 2 দিয়ে কেটে গেলে 2 হলো 2r স্কয়ার বর্গ একক। এটা অন্তর্বৃত্তের আমরা ক্ষেত্রফলটা বের করে রেখে দিলাম। হ্যাঁ, আর পরিবৃত্তের খেয়াল করে দেখো, এর ব্যাসটা হয়ে গেল পরিবৃত্তের বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r একক,
অতএব পরিবর্গক্ষেত্রের বা পরিলিখিত, যা খুশি পরিলিখিত, ওটা পরিলিখিত বলাই ভালো, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2r² বর্গ একক সমান কত হয়ে গেল? 4r² বর্গ একক, 4r² বর্গ একক। দিয়ে এবার এই দুটোর অনুপাত করতে হয়, তাই তো চেয়েছে। তো কিসের আগে, কোনটা আগে আছে? পরিলিখিত আগে আছে। তাহলে অতএব পরিলিখিত বা নির্ণেয় অনুপাত বলে লিখে দিই, আর বেশি লিখছি না, নির্ণেয় অনুপাত কত? 4r² is to 2r² দিয়ে 2:1, 2:1। 2 নম্বর গেল। আচ্ছা, 3 নম্বর, একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাই বলেছে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফল। আচ্ছা, 3 টাকে কিভাবে করছি দেখো। আচ্ছা, কি বলেছে? একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? তাই বলেছে। তা আমরা বৃত্তটি কি ধরে নিচ্ছি? ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ r একক, ব্যাসার্ধ সমান r একক, এটা ধরে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ব্যাসার্ধ যে r একক ধরে নিলাম। এবার আমাদের কি করতে হবে? পরিধি, তাহলে পরিধি সমান 2πr একক, আর ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। দুটো বের করলাম, তাহলে অতএব পরিধি বের করলাম, ক্ষেত্রফল বের করলাম। শর্ত কি বলেছে দেখো, ব্যাসার্ধ r ধরে নিয়ে পরিধি বের করে নিলাম, ক্ষেত্রফল বের করলাম। শর্ত বলছে যে এই পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, একক ছাড়া মানটা সমান। একক তার সমান হতে পারে না, কারণ এককটা তো এটা একক থেকে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার হবে, এটা বর্গ সেন্টিমিটার হবে, এটা কখনোই এক হতে পারে না। একক, একটা বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের একক কখনো এক সম্ভব না, কিন্তু সাংখ্যমানটা সমান হতে পারে, এইটাকে সাংখ্যমান বলা হয়। হ্যাঁ, আর এগুলোকে বলা হয় একক। তাহলে শর্তানুসারে πr² সমান 2πr একক, বা দুই দিক থেকে পাই আর কেটে গেল, আর সমান কত বেরিয়ে গেল? 2 বেরিয়ে গেল, তাই তো। আর এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেলাম 2। কি চেয়েছে? পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব ব্যাস কত হয়ে গেল? 2 × 2 একক সমান 4 একক। এই 4 এককটা দেখো পরিলিখিত বর্গ, একটা বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, ছবিটা ভালো হলো না, যা হলো এটা। আচ্ছা, পরিলিখিত বর্গক্ষেত্রে কি হয় খেয়াল করে দেখো, এই বাহুটা বৃত্তের ব্যাস হয়, তাই হয়ে যায় তো। এই বর্গক্ষেত্রের বাহুটা বৃত্তটা কি হয়ে যায়? ব্যাস হয়ে যায়। তাহলে অতএব পরিলিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, যদিও তোমরা এটা পরীক্ষার সময় এত এমসিকিউ এত ডিটেলসে লিখবে না, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য এখন তো তোমাদের বুঝতে হবে, ওইটাকে আমি ডিটেলসই করছি। হ্যাঁ, 4 একক কি হবে? অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ 4 × √2
একক সমান কত হয়ে গেল 4√2 একক। তাহলে কি পেয়ে গেলাম, পরিমিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 4√2 একক। অঙ্কটা বুঝতে পারলে সবাই? তাহলে আমরা কি করলাম, ব্যাসার্ধ ধরে পরিধি বের করে নিলাম, ক্ষেত্রফল বের করে নিলাম, সেই দুটোকে সমান করলাম, করে আর এর মানটা 2 পেয়ে গেলাম, তাহলে ব্যাস হয়ে গেল দ্বিগুণ 4 একক হয়ে গেল। এবার খেয়াল করে দেখছি আমরা যে বৃত্তটার যে পরিলিখিত বর্গক্ষেত্র আছে তার ব্যাসটাই হয়ে যাবে, তার কি হবে বাহু হয়ে যাবে। তার বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 একক, কর্ণ তাহলে কি হয় বাহু গণিত √2 সূত্র দিয়ে, বাহু গণিত √2 সূত্র ফেলে কত পেয়ে গেলাম আমরা 4√2 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা চলে আসছি আমরা এবার 4 নম্বর অঙ্কে। আমাদের এটা শেষ অঙ্ক, আর একদিন লাগবে কিছু বাইরের অঙ্ক করে দেবো আমি, আর চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আচ্ছা 4 নম্বরটা কি বলেছে দেখি, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত। একটা সমবাহু ত্রিভুজের পরিলিখিত সমবাহু ত্রিভুজ, এটা পরিলিখিত বৃত্ত নাকি, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্ত, হ্যাঁ বৃত্ত, আর একটা বৃত্তের বৃত্ত। তার ধরি বাহু সমান x একক, অতএব উচ্চতা কত হবে x ইন্টু √3/2 একক, তাই হয়ে যাবে তো, তার মানে √3x/2 একক। আচ্ছা এটা এক কাজ করলে হতো, কিসের অনুপাত চেয়েছে, পরিলিখিত অন্তর্লিখিত ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা আমরা বাহু না ধরে উচ্চতাটাকেই ধরে নিয়ে নেব, তাহলে খাটনি কম হবে। হ্যাঁ, ধরি উচ্চতা x একক, ধরি সমবাহু ত্রিভুজটির উচ্চতা সমান x একক, অতএব পরিব্যাসার্ধ কত হবে, এই x এর 2/3 অংশ। আমরা বারবার শিখেছি সমবাহু ত্রিভুজের উচ্চতা যা হয় তার 2/3 অংশ হয় পরিব্যাসার্ধ, আর 1/3 অংশ হয় অন্তর্ব্যাসার্ধ। তাহলে এত একক আমার 2x/3 একক। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফলটা বের করে রাখি, পরিবৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 2x/3 স্কয়ার বর্গ একক। এখানে পায়ের মানটা আমরা বসাবো না, কেন, অনুপাত যেহেতু করবো পায়ের মান বসাতে যাবো না। 4x²/9 বর্গ একক। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে, এই x এর 1/3 অংশ হবে 1/3 একক, তাহলে x/3 একক। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু x/3 স্কয়ার, তার মানে পাই ইন্টু x²/9 বর্গ একক। এবার আমাদের কি চেয়েছে, এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো চেয়েছে তো, পরিলিখিত অন্তর। হ্যাঁ, তো নির্ণেয় অনুপাত কি হবে, পাই ইন্টু 4x²/9 is to পাই ইন্টু x²/9, x²/9 দুই দিক থেকে কেটে পাই কেটে গেল, 4:1, অনুপাতটা কত বেরিয়ে গেল 4:1, তখন প্রথমটা হবে। হ্যাঁ, তাহলে আমি দেখো অঙ্কটা কারেক্ট বুঝিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি বুঝি বাহু ধরলাম না ধরে উচ্চতা ধরলাম, সুবিধা হয়ে গেছে। ধরি সমবাহু ত্রিভুজটির উচ্চতা x একক, দিয়ে পরিব্যাসার্ধ তার 2/3 অংশ, তার 2x/3, দিয়ে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করে নিলাম, আর অন্তর্ব্যাসার্ধ তার 1/3 অংশ হবে উচ্চতার, অন্তর্ব্যাসার্ধ বের করে নিলাম। অতএব যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলও বের করে নিলাম। দিয়ে এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আমরা অনুপাতটাকে করলাম, করলে কি হয়ে গেল, পাই কেটে গেল, x² কেটে গেল, 9 কেটে গেল, শুধু 4 থাকলো আর এখানে 1 থাকলো। হ্যাঁ, তাহলে অনুপাতটা কত হয়ে গেল 4:1। আমাদের এখানে আজকে শেষ হলো, আর একদিনে আমাদের এটাকে শেষ করতে হবে। দেখি আরও কিছু শর্ট কোশ্চেন আছে, আর কিছু বাইরের খুব ভালো ভালো অঙ্ক থাকে এই চ্যাপ্টারে, আমি সেগুলোকেও
বুঝিয়ে দেবো।